গড, বাবার 4টে মিস কল। হ্যালো বাবা। কখন থেকে ফোন করছি, তোমরা দু বোন ফোনটা ধরছো না কেন? সরি বাবা, ওই আমি আর টুইঙ্কেল। ঠিক আছে ঠিক আছে, দেখো তোমার মাও ফোনটা ধরছে না, তোমার মাকে গিয়ে বলো ফোনটা ধরতে, দরকারি কথা আছে। ঠিক আছে বাবা। ঠিক আছে। কে জানে বাবা কখন থেকে ফোন করছিলেন, মনে হচ্ছে খুব রেগেই আছেন। তুমি একটা কাজ করো, তুমি স্টার্ট করো, আমি গিয়ে মাকে বলে আসছি, ঠিক আছে? মা, বাবা আমাকে ফোন করেছিলেন, আপনাকে কল ব্যাক করতে বলেছেন। মা, মা শুনছেন? মা, মা, মা দরজা খুলুন, মা শুনছেন? টুইঙ্কেল, 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 টুইঙ্কেল। হ্যাঁ বৌদি, আসছি। দেখো মা দরজা খুলছেন না। দরজা খুলছে না? খুলছেন না, চলো দেখি। মামি, মামি দরজা খোলো। দরজা খুলুন মা। আমি ফোন করছি বাবাকে। হ্যাঁ, আমি দাদাকে ফোন করছি। হ্যালো দাদা, দাদা কি হয়েছে জানি না, মামি দরজা খুলছে না। হ্যালো বাবা, বাবা। মা দরজা খুলছেন না। মা দরজা খুলুন মা। দরজা খোলো মামি। কি হয়েছে মা, কি হয়েছে? বাবা দেখুন না, মা কিছুতেই দরজা খুলছেন না। কি? কি জানে কি হয়েছে। আমরা অনেকক্ষণ ধরে ট্রাই করছি। মমতা, মমতা দরজা খোলো। মমতা দরজা খোলো। বিশাল, দরজা ভাঙো। মমতা, 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 দেখ দেখ তুই কি হলো ওর? মামি, মা উঠুন, উঠুন মমতা, মা। ওঠো মামি। মা, মমতা। হ্যালো পুলিশ। বিশাল কাপুর। আমি আমি আপনাকে ফোন করেছিলাম। বডি কোথায়? ওই ঘরে। আপনারা এখানে দাঁড়ান। ইন্সপেক্টর, কেউ খুন করেছে আমার স্ত্রীকে। জয়দেব বাবু, আপনি একটু শান্ত হন। দেখুন, পুলিশকে তার কাজ করতে দিন, আপনি দয়া করে একটু বাইরে যান প্লিজ। কোঅপারেট করুন প্লিজ। বাইরে অপেক্ষা করুন। স্যার, মনে হচ্ছে চুরির কেস। সে তো দেখতেই পাচ্ছি পান্ডেবাবু, কিন্তু খুনও তো হয়েছে। সবার আগে ভিতরে কে গিয়েছিলেন? ইন্সপেক্টর সাহেব, মা দরজা খুলছিল না,
মিতা আর টুইঙ্কেল আমাদের কল করে ডাকলো। বাবা আর আমি দোকানে ছিলাম, আর যখন আমরা এখানে এলাম দরজা ধাক্কা দিলাম, আর যখন দরজা খুললো না তখন আমরা আরও ধাক্কা মারলাম, আর ভেতরে গিয়ে যা দেখলাম। এর মানে হলো এটাই যে দরজা ভিতর থেকে বন্ধ ছিল, আর বাথরুমের ভেন্টিলেশন, উইন্ডোর সমস্ত কাঁচও খোলা ছিল। যে কেউ ভিতরে এসেছে বা বাইরে গেছে সে বাথরুমের জানালা দিয়েই ভিতরে এসেছিল। আপনাদের কাউকে কি সন্দেহ হয়? না ইন্সপেক্টর, আপনি কোথায় ছিলেন? ইন্সপেক্টর স্যার, আমি আর টুইঙ্কেলের ঘরে রিহার্সাল করছিলাম। আসলে পরশু টুইঙ্কলের এঙ্গেজমেন্ট, তাই আমরা সেটা নিয়েই ব্যস্ত ছিলাম ইন্সপেক্টর। মিউজিক লাউড ছিল আর ঘরের দরজাও বন্ধ ছিল। বাবা আমাকে ফোন করে বললেন যে মা ফোন তুলছেন না, তাই যখন আমি মায়ের ঘরে ওনাকে কথাটা বলতে গেলাম তখন দেখি মা কিছুতেই দরজা খুলছেন না। আমি সঙ্গে সঙ্গে ওকে আর বাবাকে ফোন করি। স্যার, আমি আর বৌদি সকালবেলা বাজারে গিয়েছিলাম, ফিরে এসে দেখি তখন মামি বসে কিছু কাজ করছিল, আর উনি তখন বলছিলেন, আরে বাহ, তোমরা তো অনেক শপিং করেছো দেখছি। আরে মা, আমার ননদের বিয়ে বলে কথা, তাই বেশ তো দেখতেই হবে। আমি তো পার্লারও বুক করে নিয়েছি। এই দেখুন টুইঙ্কেলের ডিজাইনার গাউন। আরে বাহ, এ তো খুব সুন্দর। যাও, তোমরা আগে খেয়ে নাও, আমি কিচেনে ঢাকা দিয়ে রেখেছি। আমার খাওয়া হয়ে গেছে, আমি একটু বিশ্রাম নিচ্ছি। ঠিক আছে মা। আর সন্ধেবেলা একসঙ্গে বসে কাজের লিস্ট করব। আচ্ছা চলো। তারপর উনি ওনার নিজের ঘরে চলে গিয়েছিলেন, আর আমি আর বৌদি আমার ঘরে গিয়েছিলাম। আপনারা কটার সময় গেছিলেন আর এসেছিলেন? সকাল 10টায় গিয়েছিলাম আর এই ধরুন 1:30টার সময় ফিরেছি। এর মধ্যে কি বাড়িতে কেউ এসেছিল? সেটা আমি বলতে পারবো না ইন্সপেক্টর। পান্ডেবাবু, ইয়েস স্যার। খোঁজ নিয়ে দেখুন এই বাড়িতে কতগুলো সিসিটিভি আছে আর কোথায় আছে। ইয়েস স্যার। স্যার, একটা মেন গেটেও আছে। সব ক্যামেরাগুলো ফোন থেকে কানেক্টেড, আর 1 মাসের ফুটেজ আমার ফোনে সেভ থাকে। এই ফোনটা আপনি আমাদের দিয়ে দিন, এর ডেটা কপি করে আপনাকে পাঠিয়ে দেব। জয়দেববাবু, আপনার মনে হয় কত টাকার জিনিস চুরি গেছে? প্রায় 30-35 লাখের মতো। ইন্সপেক্টর, আমাদের জুয়েলারির দোকান, যেহেতু বিয়ের সিজন তাই কিছু এক্সক্লুসিভ আইটেম আমি বাড়িতেই রাখতাম, আর কিছু ছিল আমার ভাগ্নি টুইঙ্কলের এঙ্গেজমেন্টের, আর যেহেতু 2 মাস পর ওর বিয়ে, সেই সবের গয়নাগুলো ছিল। আচ্ছা, আপনি আমাদের এটা বলুন যে আপনার কাউকে সন্দেহ হয়? কারোর সঙ্গে কোনো শত্রুতা বা ঝগড়া? দেখুন, আমি বলতে চাইছি আপনার শোরুমে এত টাকার গয়না রয়েছে, কেউ তো নিশ্চয়ই সেটা জানতো। যে কেউ হতে পারে, ওই আপনার শোরুমে যারা কাজ করে তারা, বা আপনার বাড়িতে কেউ কাজ করে, বা হয়তো এমন কেউ যে আপনার খুবই কাছের। না ইন্সপেক্টর, আমার কারোর সাথে ঝগড়াঝাটি বা বিবাদ নেই। আমি তো বুঝতেই পারছি না যে এই কাজটা কে আর কেন করলো। আর আমার শোরুমে যারা কাজ করে তারাও খুব বিশ্বাসী আর বহুদিনের লোক। আর সত্যি বলতে এই জুয়েলারির কথা, সেটা শুধুমাত্র আমি আর বিশাল, শুধু এই দুজনই জানতাম যে এত দামি জুয়েলারি বাড়িতেই রয়েছে। আচ্ছা, এটা বলুন যে এমন কোনো ব্যক্তি যার সঙ্গে মমতা দেবীর শত্রুতা ছিল? ইন্সপেক্টর, মমতা একজন সোশ্যাল ওয়ার্কার। ও আশ্রমের মেয়েদের অধিকারের জন্য লড়াই করে। ওর সাথে কার কিসের প্রবলেম হতে পারে? তবে ওর কাজের বিষয়ে আমরা বিশেষ কিছু জানি না। তবে ব্রজলাল বাবু হয়তো এই ব্যাপারে কিছু জানতে পারেন ইন্সপেক্টর। কে এই ব্রিজলাল? উনি আশ্রমের কাজে মমতাকে সাহায্য করেন। আচ্ছা, আপনারা সবাই সাবধানে থাকবেন। যখনই কেসের কোনো প্রোগ্রেস হবে তখনই আপনাদের ইনফর্ম করতে থাকবো। আর জিজ্ঞাসাবাদের জন্য আপনাদের পুলিশ স্টেশনে আসতেও হতে পারে। পান্ডেবাবু, অ্যাম্বুলেন্স ডাকো আর বডিকে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দাও। ওকে স্যার।
জয় হিন্দ স্যার। জয় হিন্দ। বিশাখা, হ্যাঁ এই ফোনের সিসিটিভি ফুটেজ আছে, কপি করো। আচ্ছা। হ্যালো, ব্রজলাল, আপনি কি বলছেন? কনস্টেবল পান্ডে বলছি। স্যার আপনাকে থানায় ডেকেছেন। স্যার স্যার স্যার, আমি কিচ্ছু করিনি। আপনি আসছেন না, কাউকে পাঠাবো এখান থেকে। আচ্ছা ঠিক আছে স্যার, আসছি। তাড়াতাড়ি আসুন। বাবা, তুমি পুলিশকে গিয়ে এই পাথরের কথাগুলো বললে না কেন? কোন পাথর? কি কথা? ওই দিন যেদিন আমাদের বাড়ির ওপরে কেউ পাথর ছুঁড়ে মেরেছিল আর মাকে হুমকির চিঠি পাঠিয়েছিল। বাবা, সেটা 6 মাস আগের ঘটনা। আমি সেদিনও বলেছি, আজও বলছি, কেউ মজা করেছিল। আমার মনে হয়েছিল পুলিশকে বলার দরকার নেই। এখনো তুমি এটা কারুর মজা ভাবছো বাবা? আমি আর মা বলেছিলাম তোমাকে যে পুলিশে গিয়ে কমপ্লেন করি, কিন্তু তুমি বললে কে কি আর করে নেবে। পুলিশের চক্করে পড়ার দরকার নেই। আর কিছু হয়েছে? হলো না? আজ আমাদের মধ্যে মা আর রইল না বাবা। বাবা, চুরিও হয়েছে। পুলিশ নিজের কাজ করছে, করতে দাও। আর যদি দরকার হয় সমস্ত কথা আমি পুলিশকে জানিয়ে দেব। এটা এমন বড় কি ব্যাপার? জানি, সব জানি। তোমার মায়ের আশ্রমের জন্য কাজ করাটা কতটা ভালো লাগতো জানি। বিশাল, বাবা তুই কি বলতে চাইছিস? বিশাল, স্যার আমাকে কেন ডেকেছেন? থানা থেকে ফোন এসেছিল। ব্রিজলাল, তুমিই তো। বুঝতেই পেরেছো এখানে তোমায় কেন ডাকা হয়েছে? হ্যাঁ স্যার, মমতা দিদি। কিন্তু স্যার এই ব্যাপারে আমি কিচ্ছু জানি না। দেখো ব্রিজলাল, ব্যাপারটা কিন্তু এমনটা নয় যে পুলিশের তোমাকে সন্দেহ হয়েছে বলেই থানায় ডাকা হয়েছে। অনেক সময় জিজ্ঞাসাবাদের জন্য আমরা ডাকি। তুমি কি কি জানো সেটা বলো। স্যার আমি তো বললাম এই ব্যাপারে আমি কিচ্ছু জানি না। আচ্ছা ঠিক আছে, এটা বলো মমতা দেবীকে কবে থেকে চেনো? স্যার 5 বছর ধরে, যবে থেকে উনি মহিলা কল্যাণ আশ্রমের সঙ্গে যুক্ত। মহিলা কল্যাণ আশ্রম। আচ্ছা ব্রিজলাল, এটা বলো মমতা দেবী মহিলা কল্যাণ আশ্রমের জন্য কি কি করতেন? মানে আনাজ দিতেন, চাঁদা দিতেন, কি কি করতেন? মমতা দি চাঁদাও দিতেন আর মহিলাদের পুনর্বাসনের ব্যবস্থাও করতেন। মানে? আশ্রমে অনাথ মেয়েদেরকে আত্মনির্ভর করবার জন্য সাপোর্ট করতেন। এর মানে হলো এটাই ব্রিজলাল যে উনি আশ্রমের জন্য ভালো কাজ করতেন। আর ভালো কাজ করলে শত্রু তো এমনিতেই তৈরি হয়ে যায়, তাই না? না স্যার, শত্রু তো কেউ ছিল না। হ্যাঁ, আশ্রমের ট্রাস্টির সঙ্গে ওনার একটু গন্ডগোল ছিল। সেদিন আমিও ওনার সঙ্গে ছিলাম। কোন দিন? 12ই ফেব্রুয়ারিতে। না না মমতা দেবী, এটা সম্ভব নয়। আশ্রমে 150 জন মেয়ে আছে আমাদের কাছে। এরকমই সবাই যদি বাইরে গিয়ে কাজ করতে থাকে তো আমরাই তো সমস্যায় পড়ে যাব না? আপনি তো জানেনই যে সেবামূলক কাজে সামান্যতম ভুলচুক হয়ে গেলেই বা দুর্ঘটনা ঘটলে মানুষ বদনাম করে ফেলে। এরকমভাবে তো আমাদের আশ্রমের সঙ্গে সঙ্গে আমাদের মেয়েগুলো বদনাম হয়ে যাবে। এসব কি কথা বলছেন আপনি? হ্যাঁ, যে ঘটনাটা আদৌ ঘটেনি আপনি সেই সব কিছু ভেবে মেয়েদের জীবন অন্ধকারের মধ্যে ডুবিয়ে দিতে চান? আর এরকম তো কোনো ব্যাপার নেই যে আশ্রমের মেয়েদের শুধু আশ্রমেই কাজ করতে হবে। তারা যদি পড়াশোনা শিখে বাইরে গিয়ে কাজ করে তাতে ওদের যেমন নাম হবে তেমন আপনার আশ্রমেরও হবে। দেখুন মমতা দেবী, এই সব মেয়েরাই যুবতী, আর বাইরে তো কেমন কেমন লোক থাকে। এখন পাড়ার মোড়ে তো পাপ্পুর মতন গুন্ডাদের মধ্যে অনেককেই পাবেন। আর কতজনের সাথে লড়বো আমরা? আমাদের ওপরে এখন 150টা মেয়ের দায়িত্ব পড়ে আছে। আপনি প্লিজ একটু বুঝুন। দেখুন, আপনি গুন্ডাদের কথা ভাববেন না, ওদের কথা আমি ভাববো। আপনি প্লিজ এই ডকুমেন্টে সাইন করুন যাতে মেয়েরা বাইরে গিয়ে কাজ করতে পারে।
মমতা দেবী, আমি হাত জোড় করে আপনাকে নিবেদন করছি, সমস্ত নিয়ম কানুন মেনেই আশ্রমটাকে চলতে দিন। আমি স্বীকার করছি যে আপনি আশ্রমে অনেক সাহায্য করেছেন, এই জন্য আমাদের আশ্রম আপনার প্রতি কৃতজ্ঞ। ধন্যবাদ। আমার মনে হচ্ছিল যে জয়দেব বাবু ও মমতা দিকে এই ঝামেলায় পড়তে বারণ করেছিলেন, আর হয়তো আশ্রমের সেবার কাজটাও ওনার পছন্দের ছিল না। আমি ওনাকে বুঝিয়েছিলাম যে পাপ্পুর মতো মানুষের সঙ্গে ঝামেলা করার কোনো দরকার নেই। কে এই পাপ্পু? দেখুন স্যার, ও একজন বালি পাচারকারী। ও আসতে যেতে আশ্রমের মেয়েদের টিটকিরি করত। পান্ডে বাবু, ইয়েস স্যার। এই পাপ্পু গুন্ডাকে তুলে আনো। ওকে স্যার। স্যার, না না স্যার, না স্যার। সত্যি করে বল, সত্যি করে বল, না হলে কিন্তু আমি অন্য উপায়। দেখ, সত্যি কথা বল, না হলে কিন্তু আমি মুখ খোলাতে খুব ভালো করেই জানি। বল বল, না না স্যার, বল সত্যিটা কি, বল, মুখ খোল, বল সত্যিটা বল, বল সত্যিটা বল, স্যার আমি কিছু করিনি স্যার। সত্যিটা বল, মুখ খোল, সত্যিটা বল। স্যার আমি 1-2 সপ্তাহ ধরে শহরে ছিলাম না স্যার। মিথ্যে বলছিস? হ্যাঁ, আমার মিথ্যে বলছিস তুই? হ্যাঁ, আমাকে বোকা বানাবি, আমাকে বোকা। স্যার মিথ্যে কথা বলছি না স্যার। স্যার ও সত্যি কথা বলছে, বিগত 1 সপ্তাহ ধরে ও আজমগড়ে নিজের গ্রামে ছিল। স্যার সত্যি বলছি স্যার, সত্যি বলছি, মিথ্যে বলছি না স্যার। জয়দেব বাবু, যেটা হয়েছে তাতে আমরা সত্যিই খুবই অনুতপ্ত, কিন্তু এখন এই বিয়েটা হওয়া পসিবল না। কিন্তু আঙ্কেল, এতে টুইঙ্কেলের কি দোষ? দোষ কি আছে জানি না বাবা, কিন্তু প্রবলেম তো আছে। দেখুন দাদা, আশীর্বাদের আগে কেউ যদি মারা যায় সেটা কিন্তু কোনো শুভ সংকেত নয়। আমি তো শুনেছি যে এই মেয়েটা জন্মানোর পর নিজের মা বাবাকেও খেয়েছে। ওঠো, চলো। নমস্কার দাদা। চলো। টুইঙ্কেল, টুইঙ্কেল শোনো। টুইঙ্কেল, এভাবে ভেঙে পড়তে নেই, যে যা ইচ্ছে বলুক। বৌদি, এতে আমার কি দোষ বলো তো? আচ্ছা এবার চুপ করো, কাঁদবে না। হ্যাঁ, তোমার ফিয়ান্সেকে একবার ফোন করে জিজ্ঞেস করব যে ওর কি মত। ওকে? মমতা দেবীকে নিয়ে আপনাদের প্রবলেম ছিল? না স্যার, প্রবলেম সেরকম কিছু ছিল না, শুধু আন্ডারস্ট্যান্ডিং এর প্রবলেম ছিল। কিসের আন্ডারস্ট্যান্ডিং? পাপ্পু গুন্ডাকে নিয়ে? ওটাই তো স্যার, মমতা দেবীকে আমরা বলেছিলাম আশ্রমের মেয়েদের বাইরে কাজ করতে দেওয়ার পারমিশন দেওয়ার পর পাপ্পু গুন্ডার মতো লোকেদের সাথে আমরা পেরে উঠছিলাম না। মেয়েদের সবসময় ভালো চাইতাম আমরা। যাই হোক, ওদের দায়িত্ব আশ্রমেরই। কাল যদি উল্টোপাল্টা কিছু হয়ে যায় তো এই সমাজকে, মানুষকে কি উত্তর দেবো আমরা? কিন্তু মমতা দেবী জেদ ধরে বসেছিলেন, বলছিলেন যে পাপ্পু গুন্ডার সাথে মোকাবিলা করা সম্ভব। উনি তো ঠিকই বলেছিলেন। তাহলে কি গুন্ডাদের ভয়ে মেয়েদের বাড়ির মধ্যে আটকে রেখে দেবেন? পুলিশের কাজটা কি? আমরা তো আছি জনতাকে রক্ষা করার জন্যে। যাই হোক, পাপ্পুকে তো আমরা ধরে ফেলেছি, কোনো না কোনোভাবে ওর মুখ ঠিক খুলিয়ে নেব। আপাতত আপনারা আসতে পারেন। থ্যাংক ইউ স্যার। স্যার, স্যার এটা মমতা দেবের অ্যাটপসির রিপোর্ট। স্যার এটা থেকে একটা ইনফরমেশন পাওয়া গেছে। পান্ডেবাবু, খুব ভালো খবর এনেছেন আপনি। থ্যাংক ইউ স্যার। পরিবারের লোকেরা আমাদের কাছে দুটো ব্যাপার লুকিয়েছে। প্রথমটা পাথর ছোঁড়ার, আর দ্বিতীয়টা মমতা দেবী ঘুমের ওষুধ খেতেন। তবে এটা আমাদের জানতেই হবে যে মমতা দেবী দিনের বেলায় ঘুমের ওষুধ কেন খেয়েছিলেন।
কাপুর ফ্যামিলির সঙ্গে আরেকবার দেখা করতে হবে। হ্যাঁ, ইয়েস স্যার। মমতা দেবীর অটোপসি রিপোর্ট বলছে যে ওনার বডিতে কেমিক্যাল পাওয়া গেছে। এর মানে হলো এটাই যে মমতা দেবী ঘুমের ওষুধ খেতেন, হ্যাঁ ইন্সপেক্টর। কিন্তু উনি দিনের বেলাতেও ঘুমের ওষুধ খেতেন। না তো, দিনে কখনোই খাননি। জয়দেববাবু, আপনি পুলিশের কাছে আরও একটা ব্যাপার লুকিয়েছেন। কোন কথা? আজ থেকে 6 মাস আগে আপনার বাড়িতে কেউ পাথর ছুঁড়ে মেরে মমতা দেবীকে হুমকি দিয়েছিল, আর এই বিষয়টার কমপ্লেন মমতা দেবী পাশের পুলিশ স্টেশনে করিয়েছিলেন। তারপর উনি সেই কমপ্লেনটা তুলেও নেন। কারণটা কি ছিল? ইন্সপেক্টর, আমি এই বিষয়ে কিচ্ছু জানি না। হ্যাঁ, কেউ অবশ্যই বদমাইশি করেছিল, কিন্তু আমাদের তো কোনো ক্ষতি হয়নি, সেই জন্য ব্যাপারটাকে ইগনোর করেছিলাম। তাহলে আপনি কিছু হওয়ার অপেক্ষায় ছিলেন? এ আপনি কি বলছেন ইন্সপেক্টর? মমতা আমার স্ত্রী। এই দেখুন, এটা হলো আপনার বাড়ির সিসিটিভি ফুটেজ। আপনিও দেখুন। ওই দিন না কেউ বাড়ির বাইরে থেকে ভিতরে ঢোকে আর না গেছিল। এই সিসিটিভি ফুটেজ অনুযায়ী আপনি আর বিশাল সকাল 9টায় বের হন, আর মিতা আর টুইঙ্কেল আপনারা 10টার সময় বের হন, তারপর আবার 1:30টার সময় ফিরে আসেন। মমতা দেবী সকাল থেকে বাড়ি ছিলেন, ওনার দরজা ভিতর থেকে বন্ধ ছিল। এর মানে হলো যদি বাড়ির মধ্যে কেউ বাইরে থেকে আসেও, সে বাথরুমের জানালা দিয়েই ভিতরে আসবে। কিন্তু জয়দেববাবু, একটা ব্যাপার আমি খুব ভালো করে নোটিস করেছি, সেটা হলো যে বাথরুমের জানালার ভেন্টিলেটার্স শুধুমাত্র বাথরুমের ভিতর থেকেই খোলা যায়, বাইরে থেকে নয়। এর মানে হলো যে এটাই, যে এই বাড়িরই কেউ যে বাথরুমের জানালার ভেন্টিলেটার্স আগে থেকেই খুলে রেখেছিল। কে হতে পারে সে? এসব কী ধরনের কথা বলছেন ইন্সপেক্টর? আপনি আসল খুনিকেই তো ধরতে পারছেন না, তাই এবার আপনি বাড়ির লোককে দোষী বলছেন। কাউকে দোষী করছি না, আমি শুধু সম্ভাবনার কথা বলছি। যাই হোক, এখন আমি যাচ্ছি, কিন্তু যতক্ষণ না এই কেস কোনো সিদ্ধান্তে পৌঁছচ্ছে আপনারা এই শহর ছেড়ে যাবেন না। চলুন পান্ডেবাবু। পান্ডেবাবু। হ্যাঁ স্যার। বাড়ির লোকেরা কিছু তো লুকোচ্ছে, নজর রাখো এদের উপর। ওকে স্যার। আমার ফোন কেন কেটে দিচ্ছিস? দাদা, 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 কি হয়েছে টুইঙ্কেল? কি হয়েছে? দাদা, দাদা, আমার মনে হলো কেউ আমার পিছু নিয়েছিল। কেউ তো নেই এখানে। টুইঙ্কেল, চল, অনেক রাত হয়ে গেছে, হয়তো কিছু ভুল করছিস তুই। কেউ নেই, চল 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 চল, ভেতরে চল। কেউ নেই, কেউ নেই রে।
বাবলু, কি সাহেব, এত অপেক্ষা কেন করাও? তোমায় বলেছিলাম না আমি, মমতা চলে যাওয়ার পর পুলিশ খুব অ্যাক্টিভ এই কেসটা নিয়ে। তুমি আমার বাড়ির আশেপাশে থাকবে না, নইলে। সাহেব, আমরা তো বহুত বড় খিলাড়ি। এই, বেশি সময় নষ্ট করো না আমার মালটা আমাকে দিয়ে দাও। বাবলু, তুমি তুমি আমার কথা শোনো। আজকে সঙ্গে নিয়ে আসিনি, কিন্তু আমি দিয়ে দেবো। একটু সময় লাগবে বাবলু, প্লিজ। হ্যাঁ, একটু বোঝো। বাবলু, আমি দেবো বললাম, একটু সময় লাগবে বাবলু। এই, ধরো। বাবলু, আপনি ঠিক আছেন তো? আপনি আসুন, আপনি গাড়িতে বসুন। হ্যালো, কি? টুইঙ্কেল, 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 টুইঙ্কেল। টুইঙ্কেল এভাবে কোথায় যাচ্ছে? বলুন জয়দেব বাবু, কে ছিল ওই লোকটা, আর ওর সঙ্গে দেখা করতে আপনি কেন গেছিলেন? বাবা, কি হয়েছে বাবা? সব ঠিক আছে তো? মিতা আমায় ফোন করে বলল পুলিশ স্টেশন থেকে কল এসছে। আপনি একদম টেনশন নেবেন না, সঠিক মুহূর্তে আমাদের পেট্রোলিং জিপ ওখানে পৌঁছে গেছিল, না হলে ওনার জীবনহানি হতে পারত। আপনি বললেন না ওই গুন্ডার সঙ্গে দেখা করতে আপনি কেন গেছিলেন? আমি একটা মিটিংয়ে যাচ্ছিলাম, আসলে একটু বাথরুমে যাওয়ার জন্য নেমেছিলাম। হঠাৎই ওই লোকটা আমাকে ছুরি দেখিয়ে টাকা দাবি করলো। আমি এইরকম একটা গুন্ডার সঙ্গে কেন দেখা করতে যাব? আপনি বুঝতে পারছেন ইন্সপেক্টর? জয়দেব বাবু, ও হিস্ট্রি শিটার বাবলু ছিল, ক্রিমিনাল। ওকে তো আমরা ঠিক ধরে ফেলবো। আপনারা এখন আসতে পারেন, কিন্তু অ্যালার্ট থাকবেন। হ্যাঁ, পান্ডেবাবু। হ্যাঁ স্যার। এই জয়দেব বাবু কিছু তো লুকোচ্ছেন। ইনি বাবলুর সঙ্গে দেখা করতে গেছিলেন, কোনো কারণ তো আছে। একটা কাজ করো, ওনার ওপর নজর রাখো, কি করেন, কোথায় যান, কার সঙ্গে দেখা করেন, আমার পুরো আপডেট চাই। ওকে স্যার। অবিনাশটা আবার কোথায় চলে গেল? আর ফোন কেন তুলছে না? হ্যালো সাহেব, বাইরে আসুন। ঠিক আছে, আসছি। আমি বারবার বলেছি না এখানে না আসার জন্যে? দেখুন, সে টাকা
জয় হিন্দ স্যার। স্যার জয়দেবের বাড়ির গার্ডেনে কেউ ওর সাথে দেখা করতে এসছে। স্যার আমার তো সন্দেহ হচ্ছে। হ্যাঁ স্যার। চল বাবলু। সাহেব ছেড়ে দে। কোথায় পালিয়ে যাবি বাবলু? আমি কিছু তুই কিছু করিনি, করেছিস নাকি করিসনি সেটা থানায় গিয়ে বলবি। চল চল ওকে গাড়িতে। আরে স্যার আমি কিছু করিনি স্যার, আমার কথাটা তো শুনুন স্যার। চল। স্যার আমি কিছু করিনি স্যার। স্যার ওদের দুজনকে তো আমি পরে দেখে নিচ্ছি। আগে তুমি আমাকে বলো যে ক্রিমিনালের সঙ্গে তোমার কিসের সম্পর্ক? তাড়াতাড়ি বলবে নাকি দেবো একটা। বলছি, বাবলু আমার জন্য দীর্ঘদিন কাজ করে। আমার বেআইনি সোনা ওই বেআইনি পথে নিয়ে আসে, তার চার্জ আমাকে ওকে দিতে হয়। আর ইন্সপেক্টর, সেদিন আমার বাড়িতে 30 লাখ টাকার সোনা নয়, প্রায় 1.5 কোটি টাকার সোনা ছিল, আর সেই সোনাটাই চুরি যায়। আর তাই আমি বাবলুর পাওনা ওকে দিতে পারিনি, তাই ও আমাকে টাকার জন্য হুমকি দিচ্ছিল ইন্সপেক্টর। আর ওই মন্টু? মন্টুকে আমি টাকা দিয়েছিলাম মমতাকে ভয় দেখানোর জন্য, আর ওটা মন্টুই ছিল যে আমার বাড়িতে পাথর ছুঁড়েছিল আর হুমকি দেওয়ার চিঠিটাও পাঠিয়েছিল। আমি এটা চাইতাম না যে মমতা আশ্রমের কাজের জন্যে কোনো সমস্যায় পড়ে। আমি শুধু ওকে ভয় পাওয়াতে চেয়েছিলাম, আর কিচ্ছু নয়। কিন্তু মন্টু আমার অসহায়তার সুযোগ নিল আর বারবার আমার থেকে টাকা চাইতে লাগলো। বাহ, কি গল্প বানিয়েছো, হাততালি দেওয়া উচিত। এবার এটাও বলে দাও যে মমতা দেবীকে মার্ডারের সুপারি তুমি কাকে দিয়েছিলে? কার জন্যে তুমি বাথরুমে জানালার কাঁচগুলো খুলে রেখেছিলে? খেলাটা তো খুব ভালোই খেলেছিলে। ভেবেছিলে বাড়িতেই চুরি হবে জুয়েলারিগুলো, কারণ তার ইন্স্যুরেন্স আছে, পুরো টাকাটা তো তুমি পেয়েই যাবে। আর যে ইলিগাল গোল্ডগুলো আছে সেগুলো তুমি ইজিলি পেয়েই যাবে। কিন্তু মমতা দেবীকে মারলে কেন? আমি এরকম কিচ্ছু করিনি ইন্সপেক্টর, প্লিজ বিশ্বাস করুন। আমি নিজের স্ত্রীকে কেন খুন করব? ইন্সপেক্টর সাহেব, আমাদের বাড়িতে একটা ঘটনা ঘটেছে। আমি আমার মা আর উনি ওনার স্ত্রী হারিয়েছেন, আর আপনি ক্রিমিনালকে ধরার বদলে ওনাকেই ফাঁসাচ্ছেন। বিশাল, আমরা সেটাই তো আপনার বাবাকে জিজ্ঞেস করার চেষ্টা করছি যে ওনার ক্রিমিনালদের সঙ্গে আর চোরদের সঙ্গে কিসের সম্পর্ক। যাই হোক, এখন ওনাকে ছেড়ে দিচ্ছি, কিন্তু যতক্ষণ মমতা দেবীকে যে খুন করেছে সেই খুনি ধরা না পড়ছে তোমরা শহর ছেড়ে যাবে না। কিন্তু হ্যাঁ, একজন মহিলাকে হুমকি দেওয়ার আর ইল্লিগাল গোল্ড কেনাবেচার কেস তোমার ওপর তো দেওয়াই হবে। এতদিন তুমি কোথায় ছিলে? আর তোমার বাড়িতেও তো তালা লাগানো, তুমি করছোটা কি? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম যে তুমি আবার একা পালিয়ে গেলে না তো। ঠিক আছে, ফাইনালি অবিনাশ, এবার আমাদের আর কেউ আলাদা করতে পারবে না। তুমি আমার ফোন তুলছিলে না বলে ভয় পেয়ে গিয়েছিলাম, ভাবছিলাম অন্যদের মতো ঠকাচ্ছ না তো। এখন আমাদের কেউ আলাদা করতে পারবে না, আর যে আলাদা করতে চাইছিল সে তো এই পৃথিবীতেই আর নেই।
থ্যাংক ইউ বলবে না আমাকে? কারণ আমি যদি এত ভালো করে প্ল্যান না বানাতাম তাহলে আজ না আমাদের কাছে টাকা থাকতো আর না কখনো আমরা এক হতে পারতাম। থ্যাংক ইউ। আপনি এখানে কিভাবে? প্ল্যানটা তো খুব ভালো করেছিলে, সুপার, কিন্তু আফসোস ওকে নিয়ে চলো জিজ্ঞাসাবাদের জন্যে। চল। আরে স্যার আমি কিচ্ছু করিনি। চল স্যার আমি কিচ্ছু করিনি। গাড়িতে ওঠ। থ্যাংক ইউ সো মাচ মিতা দেবী। ইন্সপেক্টর স্যার, আমার আপনাকে কিছু বলার আছে। হ্যাঁ বলুন। আমার টুইঙ্কেলের উপর সন্দেহ হচ্ছে। আমি আজ ওর পিছু নিয়েছিলাম, ও অবিনাশের বাড়ি গিয়েছিল, কিন্তু অবিনাশের বাড়িতে ছিল না। এই অবিনাশ আবার কে? টুইঙ্কেল অবিনাশকে বিয়ে করতে চেয়েছিল, আর মায়ের সম্পর্কটা মানতে চাননি। টুইঙ্কেল বলেছিল যে ও মায়ের কথা শুনবে, কিন্তু আমার সন্দেহ হচ্ছে এরা দুজনে মিলে নিশ্চয়ই কিছু একটা করেছে। পান্ডেবাবু, ইয়েস স্যার। অবিনাশের খোঁজ নিন। এবার এই বলবে যে মমতা দেবীর মার্ডার আর এই চুরির পিছনের রহস্যটা কি। ওকে স্যার। যদি আপনি আমাদের খবর না দিতেন তাহলে আমরা অবিনাশকে চুরি করা জুয়েলারির সঙ্গে ধরতে পারতাম না। স্যার যা জিজ্ঞেস করছেন তার উত্তর দে। বলো টুইঙ্কেল, তুমি এরকম কেন করলে? অবিনাশের জন্য? কিন্তু অবিনাশের সঙ্গে পালানোর জন্য তুমি তোমার মামিকে কেন খুন করতে গেলে? বলো টুইঙ্কেল। অসহ্য লাগছিল এইসব কিছু। আমি অবিনাশকে ভালোবাসতাম, কিন্তু মামি ওকে একেবারেই পছন্দ করতো না। উনি আমার বিয়ে নিজের পছন্দ মতো ছেলের সাথে করতে চেয়েছিলেন। আমি মানছি যে মা বাবা চলে যাওয়ার পর উনি আর মামা আমাকে মেয়ের মতো করে মানুষ করেছে, কিন্তু এর মানেটা কি যে ওনারা যা বলবেন আমি তাই শুনবো? আমার জীবনের সব অধিকার কেড়ে নেবে। এই জন্য আমি অবিনাশের সাথে পালিয়ে যাওয়ার প্ল্যান করেছিলাম। এদের কারোর সাথে আমি থাকতে চাইছিলাম না। সেই জন্য তুমি চুরি করার প্ল্যান করলে। চুরির সমস্ত জিনিস অবিনাশের কাছে পাওয়া গেছে, কিন্তু তুমি মামিকে কেন খুন করলে? আমি মারিনি। সত্যি করে বলো টুইঙ্কেল, কারণ তুমি যার সঙ্গে পালিয়ে যাওয়ার প্ল্যান করেছিলে তাকে আমরা গ্রেপ্তার করেছি। স্যার এই খুন করেছে স্যার। বলছো না কেন? ইন্সপেক্টর স্যার আমি বলছি, এই আমাকে বলেছে এর মামি 2 দিন আগে আমরা চুরি করব, আর ওই দিন বিকালেই আমরা পালাবো। স্যার টুইঙ্কেল আমাকে শুধু চুরির কথাই বলেছিল, আর ওর প্ল্যান অনুযায়ী আমি বাথরুমের দিকেই গেছিলাম, আর ওখানে জানলার কাঁচগুলো আগে থেকেই খোলা ছিল। আমার ভেতরে ঢুকতে কোনো অসুবিধাই হয়নি। আমি যখনই ভেতরে গেলাম ওখানে গিয়ে দেখি মমতা দেবীর বডি পড়ে আছে। আমি ভাবলাম আমি ফেঁসে গেছি। প্ল্যানটা এটাই ছিল, মমতা দেবীকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে রাখা হবে, কিন্তু ওখানে তো ডেড বডি ছিল। আমি ভয় পেয়ে গেছি, আর আমি ভেতর থেকে দরজাটা বন্ধ করে দিই। যতটা পেরেছি গয়নাগুলো আমি নিয়ে ওখান থেকে পালিয়ে গেছি। স্যার আমি শুধু চুরি করতে এসেছিলাম, শুধু চুরি করেছি, মার্ডার করিনি স্যার। এবার তুমি বলবে মমতা দেবীকে কে খুন করেছে? হ্যাঁ আমি মেরেছি মামিকে। আমি মারতে চাইনি, কিন্তু বাধ্য হয়েছিলাম স্যার। সকালে মামার চলে যাওয়ার পর আমি ওনাদের রুমে গিয়েছিলাম পরিষ্কার করার অজুহাতে, আর সুযোগ পেতেই বাথরুমের ভেন্টিলেশনের সব কাজগুলো আমি বের করে দিয়েছিলাম।
আমি অবিনাশকে বলেছিলাম যখন আমি তোমাকে কল করব বাথরুমের জানলা দিয়ে তুমি ভেতরে চলে আসবে। আমি জানতাম যে যখন অবিনাশ ভেতরে আসবে তখন আমি মিতা বৌদির সাথে ডান্স প্র্যাকটিস করব। বৌদি, আমি জুস খেতে যাচ্ছি, তুমি কিছু খাবে? কিন্তু আমার প্ল্যানটা ছিল মামিকে প্রথমে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে দেব। আমি মামির ঘরে চেক করতে গিয়েছিলাম। মামি, তুমি জুস খাবে? ঠিক আছে, নিয়ে আয়। এক্ষুনি আনছি। আমি ওতে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিলাম। এই নাও। এই জুসটা এরকম খেতে কেন? কি মিশিয়েছিস এতে? কিছু তো মেশায়নি মামি। আরে এমন লাগছে কেন? সত্যি করে বল, কি আছে এতে? কি মিশিয়েছিস? কিছু মেশাইনি মামি, কিছু মেশাইনি আমি। সত্যি করে বল, কি মিশিয়েছিস তুই? মামি কিচ্ছু না, আমার হাত ছাড়ো। তাহলে আমার এরকম লাগছে কেন? কি মিশিয়েছিস বল? মামি, মামি, মামিকে মারার কোনো প্ল্যান ছিল না স্যার, আমি মারিনি স্যার। এসব তুমি অবিনাশের সঙ্গে থাকার জন্য করেছো, কিন্তু অবিনাশ টাকার লোভে তোমাকে বোকা বানিয়ে পালিয়ে যাচ্ছিল। তুমি কি পেলে এইসব করে? অপরাধীরা যতই প্ল্যান করে অপরাধ করুক, কোথাও না কোথাও কখনো না কখনো ধরা পড়বেই।